শুনছিলেন শিরোনামগুলো ইউরো এবং কোপাকে কেন্দ্র করে এই খবর। আপনারাও যদি চান মিলিয়ে দেখতে পারেন আপনাদের প্রেডিকশন কালকে কেমন ছিল, জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা রাতের, আজকে ভোরের কেমন খেলা দেখলেন, কিংবা এই দুই দলের চ্যাম্পিয়ন হওয়া কিংবা দুই দলের রানার্স আপ হওয়া নিয়ে কোনো মন্তব্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। সাইফুল বারী, আপনার প্রেডিকশন কতটা মিলে গেছে? মানে প্রেডিকশন আমি প্রথমেই জানতে চাই, দুটো কি মিলে গেছে? না, মেইনলি ইউরোতে তো আমরা এগিয়ে রেখেছিলাম স্পেনকে, এটা প্রেডিকশনের দরকার ছিল না, কারণ এটা খেলা দেখেই যে কনভিন্সিং পারফরমেন্স থ্রু আউট দ্য টুর্নামেন্ট, তো ওরা কিছুটা এগিয়ে তো ছিলই। বাট এইটা নিয়ে বেশ টাইট ম্যাচ হবে আশা করছিলাম, এবং আর্জেন্টিনা চলে যাবে বা কাপ নিবে, এটা তো একটা ধারণা আমাদের ছিল। বাট খেলাটা যতটা কঠিন হওয়া উচিত ছিল তার চেয়েও কঠিন হয়েছে আমার ধারণা, বিকজ অফ কলম্বিয়া। তারা যেভাবে খেলেছে, তাদের প্ল্যান, তাদের ফার্স্ট হাফের যে হাই প্রেসিং, সব কিছু মিলে আসলে তারা বেশ ভালো বেগ দিয়েছে। এবং এটা শুনতে হয়তো একটু ভালো লাগবে না যে আমার মনে হয় যে মেসির ব্যথা পাওয়াটার পর আর্জেন্টিনা দলটা একটু বদলে গেছে, সাপে বর হয়েছে, যে অ্যালেক্সিস ম্যাকআলিস্টার সে চলে আসছে মাঝখানে, এবং নিকো গঞ্জালেস যে নেমেছে লেফট সাইডে, এইটা অনেক ভালো অ্যাটাকিং তখন শুরু করেছে ওরা। বাট দেন এগেইন আমি বলবো যে ডি মারিয়ার হয়তো শেষ ম্যাচ, কিন্তু শেষ ম্যাচেও তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং পুরো ম্যাচটা সে যে খেলার একটা চেষ্টা ছিল এবং এক্সট্রা টাইমে, এবং আমি বলবো যে দেখার মতো দৃশ্য ছিল ওইটা, যে এক্সট্রা টাইমে নামছে লাউতারো মার্টিনেজ, লো সেলসো এবং পারাদেস, যে মানে তিনটা এত ভালো প্লেয়ার মূল একাদশেই থাকার কথা। হ্যাঁ, তারা 90 মিনিটসের না মূল একাদশে থাকার কথা, মানে বলছে অন্য কোনো দল হলে, তার মানে ইট শোজ যে দ্য স্ট্রেংথ দে হ্যাভ ইন দেয়ার বেঞ্চ। তো ওই জিনিসগুলো আমি মানে বলবো। এবং গোলটার ব্যাপারে লাউতারো মার্টিনেজ নিজে ইনিশিয়েট করেছে, এবং ওদের বেস্ট প্লেয়ার আমার মনে হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ, বেশ কিছু ট্যাকেল, এবং যেটা গোল হলো ওর ট্যাকেলটা ছিল ওর, ওখান থেকে কিন্তু বল পায় লাউতারো, তো লাউতারো যেটা চেক করে শিল্ড করে পাস দিয়ে পরে রিটার্ন পাসটা নিয়ে ফিনিশ করা। তো আমি বলবো যে সব মিলিয়ে প্রেডিকশন আমাদের যা ছিল তা মিলে গেছে। দর্শকের প্রেডিকশন মিলে কিনা আমরা শুনবো। দর্শক আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি তৌহিদুল ইসলাম সুমন বলছিলাম বেনাপোল থেকে। জি আমি গতকালকে ফোন করছিলাম, আমি বলছিলাম যে স্পেন এবং আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় বা হবে, আমি আর্জেন্টিনার ফ্যান, তো সেই ক্ষেত্রে ফিনালে সীমা হতে যাচ্ছে। তো আমি টিটু ভাইয়ের কাছে শুনতে চাই, আসলে এই জায়গায় টিটু ভাই কাকে আগে রাখবে? ফিনালিজিমা হবে কিনা এখনো নিশ্চিত নয়। আগামী বছর ধারণা করা হচ্ছে যে আমেরিকাতে হবে এবারের ফিনালিজিমা। যদি হয়, সেটা হলে এই দুই দলের লড়াই, এটা কি কঠিন সিদ্ধান্ত হবে নাকি এখানে আপনি কাউকে এগিয়ে রাখবেন? প্রেস কনফারেন্সে স্কালোনি কিন্তু বলেছে যে আমরা চাই ইউরোপের একটা টিম এসে খেলুক আমাদের কোপা আমেরিকাতে, এবং আমাদের একটা টিম গিয়ে খেলুক ইউরোতে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে আসলে কোন ইয়েতে থাকবে। বাট স্পেন আমি বলবো যে একটা গত 12 বছর ধরে ওর একটা রিবিল্ডিং ফেজ, তাদের যে গোল্ডেন জেনারেশন অফ প্লেয়ার, লুইস আরাগোনেসের সময় শুরু 2008-10-এ ভিচেন্তে দেল বস, 12-তে ভিচেন্তে দেল বস, তারা যে একটা গোল্ডেন জেনারেশন, জাভি, ইনিয়েস্তা, পুয়োল, অল দোজ প্লেয়ার্স, ওটার পরে এখন একটা দেখা যাচ্ছে একটা স্টেজে আসছে। এবং আমি দে লা ফুয়েন্তের প্রশংসা বেশি করব যে সাউথগেটের মতো সেও কিন্তু ওই আন্ডার-19, আন্ডার-21 নিয়ে কাজ করা, চ্যাম্পিয়ন করা, এবং ওইখান থেকে প্লেয়ার ইয়ামাল, নিকো উইলিয়ামস, এই যে প্লেয়ারগুলি আসছে, মেরিনো, তো ওই জিনিসটা আমার মনে হয় যে একটা পূর্ণাঙ্গ রূপ তারা দিতে পেরেছে। এবং এই টুর্নামেন্টটা তো দ্য বেস্ট টিম অন দ্য ট্রফি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবং ফিনালিসিমার কথা যেটা হচ্ছে যে এটা হচ্ছে আর্জেন্টিনা কি পর্যায়ে থাকে, মেসি থাকবে না থাকবে না, তো ওই সবের উপর ইয়ে করে। বাট স্পেন কারেন্ট সিচুয়েশন এই দুই দলের হিসাবে স্পেন যে কোনো বড় দলকে ভয় দেখানোর মতো পারফর্ম করতে পারে এখন মনে হচ্ছে আমার। সোনালী জেনারেশনের কথা বললেন, আমরা একটা সময় বেলজিয়ামের একটা দলের কথা শুনলাম, তারা এরকম খেলেছে, পর্তুগালের একটা দলের কথা বললাম, কিন্তু তারা সাকসেস পায়নি কেউ। মানে স্পেন এই সাকসেসটা পেয়েছে। সাকসেস পাওয়ার জন্য কি এক্সট্রা কিছু লাগে? আবার অফকোর্স ইউ নিড টু স্কোর গোলস। আপনি যদি মনে করেন যে আমরা ইংল্যান্ডের পারফরমেন্স দেখি, যদি গ্রুপ স্টেজে তারা খুবই বাজে খেলেছে, 2টা ম্যাচ ড্র ছিল, তো গোল করার ব্যাপারটা, এবং আরেকটা হচ্ছে যে স্পেনের যে জিনিসগুলি, যে নতুন কিছু প্লেয়ার তৈরি হওয়া যারা কিনা মানে এক্সেপশনাল প্লেয়ার, অন্যদের চেয়ে আলাদা। যদি আমরা ইয়ামালের কথা বলি, নিকো উইলিয়ামসের কথা বলি, আগে তো স্পেনের দুই পাশেই
কখনোই আমরা দুইটা ভালো উইঙ্গার দেখি নেই। কখনো পেদ্রো একটা উইংয়ে খেলেছে, কখনো হয়তো নাভাজ যে এখন রাইট ব্যাক হিসেবে নামছে। তো ওই জিনিসটা এবং স্পেনের এটাই মানে সবচেয়ে বলবো যে আমি যে মাঝখান দিয়েও খেলতে পারছে ওরা, এখন আবার দুইটা উইথও ইউজ করতে পারছে। এবং আপনি দেখেন গোলগুলির ক্ষেত্রে ইয়ামাল নিকো উইলিয়ামস কম্বিনেশনে ফার্স্ট গোল, সেকেন্ড গোলটা অলমো দিল ওয়ারজাবাল দিয়ে রান করলো, এত সুন্দর একটা ক্রস করলো কুকুরেয়া। তো এই জিনিসগুলি আসলে যে টু ক্রিয়েট আউটস্ট্যান্ডিং প্লেয়ার্স ইন সেম পজিশন, যে আপনার কম্পিটিশন থাকবে যে এই পজিশনে যে কেউ খেলতে পারে, বেঞ্চের থেকে এসে সমান পারফর্ম করতে পারে। এবং এই ইউরোতে আমরা দেখলাম কিন্তু যে কোচদের সাবস্টিটিউশন, টাইমলি সাবস্টিটিউশন এবং এফেক্ট, এবং এই জিনিসটা আসলে সম্ভব হয়েছে অবশ্যই কোভিডের কারণে, কারণ এখন 6 জন এক্সট্রা টাইম হলে 6 জন করা যায়। তো এটা বড় একটা ইনফ্লুয়েন্স ইন টার্মস অফ ফুটবলের মানে টেম্পো, মানে পেসটা পেস বেড়েছে। আপনি ইচ্ছা করলে ইনফ্লুয়েন্স করতে পারছেন, আপনি হাঁটছেন, দুইটা স্ট্রাইকার নামানো হচ্ছে। তো ওই অ্যাবিলিটিটা যখন 3 জন সাব ছিল তখন তো আর এটা সম্ভব ছিল না। স্পেনের কথা যদি আসি, আমরা আর্জেন্টিনার কথা যাব, কিন্তু স্পেনের 2010 ওয়ার্ল্ড কাপ জেতা কিংবা 12-8 ইউরো জেতার এই দলটার মধ্যে পার্থক্যটা আপনি কোথায় দেখেন? গোল করার কথাটা আপনি বলছেন, 2010-এর ওয়ার্ল্ড কাপ আমার মনে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে প্রায় 1 গোল কোনোভাবে জেতা, মানে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল সেইভাবে। এটা হচ্ছে ভ্যারাইটি অফ সোর্সেস ফর স্কোরিং গোলস, আর খেলার স্টাইলটা হচ্ছে ভেরিয়েশন অনেক। আগে আমরা কখনো দেখিনি স্পেন ডিরেক্ট পাস খেলছে, এখন কিন্তু এই টুর্নামেন্ট আমরা ম্যাক্সিমাম মোরাতাকে ইউজ করেছে তারা টু ফ্লিক, মানে ডিরেক্ট পাস খেলার। এবং কালকেও কোনো সময় যখন হাই প্রেস হচ্ছে ওরা কিন্তু উইংই নিচ্ছে। এবং স্পেন যেটা করে, একটা সাইড ওভারলোড করার পর তারা চায় ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামস 1v1 হোক অপোনেন্ট ডিফেন্ডারের সাথে, যাতে ওরা জানে ওরা বিট করতে পারবে, একটা ভালো কিছু করবে, ইনভার্টেড রান করে গোলে শট মারবে। তো এই টিমটার মধ্যে পার্থক্য হচ্ছে কুইক কাউন্টার অ্যাটাক। আগের একটা টাইপ ছিল টিকি টাকা বা একটা টাইপ স্টাইল ছিল যে আমরা খেলবো পাস করতে করতে করতে, এখানে পেসটাও যোগ হয়েছে, খুবই দ্রুততম সময়ে তারা, এবং ইয়াং সেন্সেশন কিছু প্লেয়ার আবির্ভাব ঘটেছে, ওইটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি চিন্তা করতে পারেন নিকো উইলিয়ামস এবং ইয়ামাল 39 বছর বয়স, দুইজনের বয়স যোগ করলে তাহলে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো খেললো, তার তো 38 বা সামথিং। তো এই বয়সের, এবং আমি অবাক হয়েছি গতকালের ফাইনাল যে কতগুলি ইয়াং প্লেয়ার দুই টিমের মিলিয়ে, আনবিলিভেবল যে এই বয়সে তারা একটা মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলছে। কিন্তু ইয়াং প্লেয়ারের বিপরীতে ইংল্যান্ডের হারের পেছনে কি তাদের সিনিয়র প্লেয়াররাও দায়ী কিনা? হ্যারি কেইনকে প্রায় পুরোটা সময় খেলানো, মানে সেটা কি কোচের একগুঁয়েমি, কিংবা আপনার কাছে কি মনে হয়? মেন হচ্ছে যে আমার কাছে ইংল্যান্ডের ডিফেন্সকে সবসময় একটু পেসে স্লো মনে হয়েছে, যে বিশেষ করে ওয়াকার, এবং কালকের 2টা গোলের পিছনে দেখেন ওয়াকার কিন্তু ওই জায়গাটায় জড়িত। তো এখন হচ্ছে যে ওর পেসের জন্য ওকে খেলানো, ওর পেস খুব ভালো, বাট কথা হচ্ছে যে এখন ডিফেন্ডিং করার ব্যাপারে অনেক বেশি শার্প থাকাটা জরুরি। বাট ইংল্যান্ডের হারার পিছনে বলি, ইংল্যান্ডকে আমি বরং ক্রেডিট দিব যে তারা, এবং সাউথগেট যে সাবস্টিটিউট করেছে, পালমার নেমে যে গোলটা দিয়েছে, এক্সিলেন্ট। তো প্রত্যেকটা ম্যাচে, আগের ম্যাচও দেখা গেছে যে ওয়াটকিন্সকে নামানোর পর, আইভান টনিকে নামানোর পর বিভিন্ন সময় এটার এফেক্ট এসছে। বাট হয় কি যে আপনি অনেক দিন কোনো কিছু জেতেন না, ওইটার জন্য এক্সেপশনাল কিছু আপনার আছে কিনা একদম শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মতো। হ্যাঁ, হ্যারি কেইনের ব্যাপারটা এত আগে কখনো আমরা ওকে সার্ভ হতে দেখি নেই, তার মানে এখন প্রশ্ন আসতে পারে যে তাকে শুরু করানোটা ঠিক ছিল কিনা, হতে পারে। বাট এই জিনিসটা হচ্ছে আমি সবসময় আমরা এই পরিস্থিতি দেখবো, এখন বলবো সরে যাওয়ার সময় হয়েছে সাউথগেটের, বাট সাউথগেট কি করে আসলো এটা আমরা ভুলে গেলে তো হবে না। আজকে ইংল্যান্ড এই পর্যায়ে বিকজ অফ হিম। গত 3টা মেজর টুর্নামেন্টে তার ফাইনালে দেওয়া 2বার, একটাতে সেমিফাইনালে যাওয়া, সো ওগুলি আমরা ভুলতে পারবো না। হ্যাঁ, কেউ আসবে কেউ যাবে, বাট যে কেউ কিছু করে যাচ্ছে, এবং মেসি এখন খেলা ছেড়ে দিবে, তো এতদিনের মেসি যা করেছে এটা তো আমরা ভুলে গেলে হবে না। ওই সম্মানটা তাদের অ্যাটলিস্ট দে ডিজার্ভ করে। তার মানে স্পেন আর ইংল্যান্ডের ক্ষেত্রে স্পষ্ট যে তারুণ্য, গতি, সেই জায়গাটায় স্পেন বিট করেছে। আর এই ম্যাচটা যদি বলি আর্জেন্টিনা কলম্বিয়া, কোন জায়গাটায় আসলে ডিফারেন্স হয়েছে? ওই যে বললাম যে যত শেষের দিকে ম্যাচ গিয়েছে তত ফিটার মনে হচ্ছে আর্জেন্টিনাকে, এবং আমার কাছে মনে হচ্ছে যে কলম্বিয়া দে আর গেটিং টায়ার্ড, কারণ ওদের যে অসম্ভব হাই প্রেসিং প্রথম দিক থেকে, এই জন্য একটু সময় গিয়ে আপনার টায়ার্ড হতে বাধ্য। তো বেঞ্চের থেকে কারা আসতেছে কলম্বিয়ার,
আর আর্জেন্টিনার কারা আসতেছে, সো গোল স্কোরার হাই স্কোরার অফ দ্য টুর্নামেন্ট 30 মিনিটস এক্সট্রা টাইমে নেমেছে, 90 মিনিট যাওয়ার পর। এইখানে ডিফারেন্সটা বেশি ছিল। ফার্স্ট হাফে প্রেসিং যেটা বলছিলেন যে অনেক হাই প্রেস করে খেলেছে কলম্বিয়া, এবং অন টার্গেট শট কিংবা শটস অনেক বেশি ছিল নাম্বার অফ হিসাব করলে, কিন্তু তাদের অ্যাপ্রোচটা কি আপনার মনে হয়েছে কোনো ভুল ছিল? কারণ তারা দূর থেকে দূরপাল্লার শটে একটা ট্রাই করার চেষ্টা করছিল। মানে অ্যাপ্রোচ হচ্ছে আপনার যদি ওই প্লেয়ার না থাকে, কারণ এটা আমরা পুরো টুর্নামেন্টে দেখেছি যে হাই আপ প্রেসিং করে রিগেইন করার পার্সেন্টেজ হচ্ছে বেশি হচ্ছে আর্জেন্টিনার আর কলম্বিয়ার। বাট আর্জেন্টিনার যেটা হচ্ছে যে চান্স ক্রিয়েশনের দিকে তারা গিয়েছিল, বাট ওই কোয়ালিফায়ারের প্লেয়ার তো থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, হেমেস রড্রিগেজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বিকজ অফ হিজ অ্যাসিস্ট, ভালো খেলেছে। বাট লুইস ডিয়াজ যে পরিশ্রমটা করেছে এক্সেপশনাল, কিন্তু ওই যে তৈরি করা বা হ্যাঁ আমি যদি বলি যে মেসির সাথে ডি মারিয়া কিংবা আপনার যারা উপরের দিকে খেললো, ডি পলের সাথে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এই যে কোয়ালিটিগুলি এটাতে তো কলম্বিয়াতে নাই। তারপরে বলবো যে কলম্বিয়া প্লেড ভেরি গুড এবং টুর্নামেন্টে তারা ডিজার্ভ করে ফাইনালে যাওয়ার, হয়তো ট্রফি তুলতে পারেনি বাট তাকে ক্রেডিট দিতে হবে তাদেরকে। আর আর্জেন্টিনার লাকটা কি তাদের পক্ষেই থাকছে কিনা? আমরা ফিরবো আপনার কাছে, দর্শকের ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কক্সবাজার থেকে সাকিব বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো যে আমাদের তো ইচ্ছা হয় বাংলাদেশ একদিন বিশ্বকাপে বাছাই পর্বে খেলবে, কিন্তু সেটা আশা থেকে যাবে। বিশ্বকাপের বাছাই পর্বে তো বাংলাদেশ এখনো খেলে, বিশ্বকাপের মূল পর্বে খেলার ইচ্ছা হয়তো বা হতেই পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশকে নিয়েও নিশ্চয়ই কথা বলবো, যদিও ইউরো এবং কোপার মাঝখানে বাংলাদেশকে নিয়ে কথা বলা কতটা যৌক্তিক হবে কিংবা প্রাসঙ্গিক হবে জানি না। তারপরও একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে সেই আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। প্রেমীরা সারা বিশ্বেরই সেটার আপাতত সমাপ্তি। আমাদের সঙ্গে আছেন সাইফুল বারী টিটো। আমরা বলছিলাম যে 1 মাস ধরে এই ফুটবল খেলা দেখেছি, মানে বিশ্বকাপের পর এই দুইটা টুর্নামেন্টই সবচেয়ে আগ্রহ কিংবা আকর্ষণে থাকে এবং 4 বছর পর পর এই টুর্নামেন্ট হয়। এই দুটো টুর্নামেন্ট আসলে আবারও ফুটবল নিয়ে এক ধরনের মাতামাতি হয়। একজন দর্শক প্রশ্ন করছিলেন যে বাংলাদেশকে নিয়ে আসলে আমরা কবে কেমন হবে। বিশ্বকাপ, কোপা কিংবা ইউরো আসলে আমরাও বাংলাদেশকে নিয়ে তুলনা করার চেষ্টা করি, সেটা অনেক ডিফারেন্স আসলে আপনিও জানেন। তারপরেও এই টুর্নামেন্টগুলো আসলে বাংলাদেশে কি আসলে ফুটবলের জনপ্রিয়তা কিংবা প্রচারণা বাড়াতে আসলে কোনো ভূমিকা রাখে কিনা? মেন হচ্ছে যে এগুলির মধ্যেও কিন্তু আন্ডার 18 লিগ হচ্ছে, আন্ডার 16 ফুটবল ফেডারেশনের যে খেলা শেষ হলো। তো একটা জিনিস হচ্ছে যে ডেভেলপমেন্ট একটা গতি থাকে এবং একটা পথ থাকে যেটা সব সময় প্রতিদিনের ব্যাপার। এটা শুধু ওয়ার্ল্ড কাপ আসলে ডেভেলপ হবে কিংবা ইউরো আসলে ডেভেলপ হবে তা না। তো ওই কাজটা তো আমরা করে যাওয়ার চেষ্টা চলছে এবং আমাদের সক্ষমতা কতটুকু, আমরা তো এশিয়ার 5টা টপ টিম হলে সেটা ওয়ার্ল্ড কাপ খেলার মতো ব্যাপার আছে। তো ওই জিনিসগুলি সাফে আমাদের আগে প্রুফ করা দরকার যে আমরা কনসিস্টেন্টলি চ্যাম্পিয়ন হওয়া। তো যেটা ইন্ডিয়াও টার্গেট করেছিল এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে, বাট তারা শেষ পর্যন্ত গিয়ে মানে কোয়ালিফাই করা তো হচ্ছে আসল ফাইনাল ফেজে যাওয়াটাই হয়ে ওঠে নাই, যেটা সামনে হবে। তো একটা জিনিস আমরা যে উন্মাদনাটা সেটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সারা দেশে, আমাদের লাভ হচ্ছে ওইটাই যে এই টুর্নামেন্টের সময় এগুলি দেখে কোনো একটা ইয়াং ছেলে শুরু করলো ফুটবল খেলা, যে আমি এদের মতো খেলবো। তো ওইটাই হচ্ছে আমাদের লাভ এবং ওই প্লেয়ারটাকে আমরা যদি স্পট করতে পারি কোনো সময়, তো ওইটাই হবে আমাদের লাভ। এছাড়া তো আর আমাদের ডেভেলপমেন্টের জায়গা বা অন্য সরাসরি হয়তো বা কোনো সুযোগ নেই, ওগুলি আমরা করে যাচ্ছি। আবার একটু টুর্নামেন্টের দিকে আসি। আমরা মেসির কথা বলছিলাম যে মেসির আজকে কান্নাও দেখেছি, হাসিও দেখেছি। মেসির কি শেষ? মানে আপনার কি মনে হয় যে মেসির খেলা চালিয়ে যাওয়া উচিত কিনা কিংবা খেলা চালিয়ে যাবে কিনা, কিংবা যে ইনজুরিতে তিনি ভুগছেন সেটা আসলে তাকে তার ফুল রিদমে আবার ফিরতে সাহায্য করবে কিনা? এটা পুরোপুরি হচ্ছে যে আমরা কি এটা মানে কথা বলতে পারি, বাট আমরা তো ডিসিশন নেওয়ার পয়েন্ট আউট করার ব্যাপারটা মেইন হচ্ছে যে ডিসিশন নেওয়ার ব্যাপার হচ্ছে কোচ, ন্যাশনাল টিমের কোচ স্কালোনি কি চিন্তা করছে যে মেসিকে, এবং তারা নিশ্চয়ই এই পর্যায়ে আলোচনা সবসময়ই করে। তো যতক্ষণ পর্যন্ত মেসি খেলতে চাচ্ছে বা সেটা তো তাদের ব্যাপার যে তারা এটা সম্মান দেখাবে কি দেখাবে না। বাট আমরা ফিল করি যে হ্যাঁ, আমরা ইউরোতে দেখলাম রোনালদোকে নিয়ে বেশ একটা প্রবলেমই হয়েছে, যে আমার কাছে বা অনেকের কাছে মনে হয়েছে যে রোনালদোকে ক্যারি করতে গিয়ে অনেকের স্বাভাবিক খেলাও তারা হয়তো খেলতে পারেনি, কেন জানি এটা মানে মনে হয়েছে। বাট
এই ধরনের প্লেয়ারদের, তারা যে উঁচু মাপের প্লেয়ার, তারা জানে যে হোয়েন উই হ্যাভ টু স্টপ। এই জিনিসটা আমার মনে হয় জানে, যেমন ডি মারিয়া অলরেডি বিদায় বলেছেন, ওতামেন্দি বলে দিয়েছেন। তো ওই জিনিসগুলো আসলে একান্তই তাদের ব্যাপার এবং ওই দেশগুলির কোচদের ব্যাপার, যে তারা কিভাবে কেন রাখছে মেসিকে খেলানো, এখনও মেসি কিভাবে প্রয়োজন তাদের টিমের জন্য। আমরা যেটা আজ করতে পারি সে যে একটা লিডার, ওর বড় মাপের লিডার, ওরা যে প্লেয়ার লিডার, তাদের কারণে হয়তো যারা আসবে এই টিমটায়, এই টিমের মধ্যে তাদের মানে সে তাকে দেখে যে রোল মডেল হিসাবে ওই প্লেয়ারদের একটা গাইড করার ব্যাপারটা একটা থাকে, এবং টুর্নামেন্টে বিশেষ করে। তো ওই জিনিসগুলি বোধহয় চিন্তার ব্যাপার। তো এখন মেসি যেহেতু এদিকে গুটিয়ে ফেলেছে, আমেরিকান লিগ খেলছে, তো আস্তে আস্তে হয়তো ন্যাশনাল টিম থেকে গোটাবে। বাট এটা হচ্ছে তার ডিসিশন এবং সম্মিলিত ডিসিশন আর কি আর্জেন্টিনা। অবশ্যই, মানে আপনি স্ক্যালোনির একটা উদাহরণ দিচ্ছিলেন একটু আগে, যে ইউরোর দলগুলোকে লাতিন আমেরিকায় আসা কিংবা লাতিন আমেরিকার দলগুলোকে ইউরোতে যাওয়া, দুইটা টুর্নামেন্ট একসাথে হওয়াতে এই প্রশ্নের মুখোমুখি আপনাকেও প্রতিদিন হতে হয়েছে যেখানেই আপনি গিয়েছেন। ইউরো আর কোপার ডিফারেন্স আমরা গতকালের ফাইনাল আর আজকের ফাইনালে কি মনে হয়েছে আপনার? একটা তো হচ্ছে মোর ফিজিক্যাল, অনেক লাতিন আমেরিকার ফুটবল, লাতিন আমেরিকা এটাতে অনেক ফল, অনেক কিন্তু এই ফুটবলাররাই তো ইউরোপে যেও খেলে বেশিরভাগই, তাহলে কেন এখানে এত? আমার ধারণা এখানে রেফারিংটা কিছুটা আরেকটু করা হওয়া উচিত। ওকে, হ্যাঁ, কারণ ইউরোপে অনেক কিছু এখান থেকে করলে ছাড় পাওয়া যাবে না, হয়তো মার্চিং অর্ডারও পেতে পারে, রেড কার্ড। আরেকটা হচ্ছে যে ইউরোর মানে কোপাতে যেটা হয় যে ওই ম্যাচগুলি যেমন নকআউট ফেজের ম্যাচ, ফাইনাল ছাড়া এক্সট্রা টাইম নেই, সরাসরি টাই ব্রেকার কোপাতে। এটাও একটু আমার মনে হয় যে একটু আনইউজুয়াল। রাইট, এটা আমি কোনো জায়গায় আমি হয়তো ভুলে বলে ফেলেছিলাম এর আগে যে এটা করা উচিত না, বাট আমি এটা জানতাম, ভুলে গেছিলাম যে ফাইনালে এক্সট্রা টাইম দেওয়া হয়। তো ওই জিনিসটা একটা আছে। বাট ইউরোপের খেলাটা হচ্ছে যে আপনি মোর প্লেয়িং টাইম বেশি, বেশি ফাউল না। কালকে যেমন ফাইনালটা আমরা দেখলাম, একটা সময় এন্ড টু এন্ড ম্যাচ হয়েছে, যদিও আজকের কোপাটাও অনেক বেটার হয়েছে, অনেক ম্যাচের এক্সাইটিং ছিল, একদম ড্রামা ছিল। তো ইউরোপের মেইন হচ্ছে যে স্পষ্টতই বোঝা যায় যে খেলার স্ট্যান্ডার্ডটা তারা কোথায় নিয়ে যাচ্ছে। ওই স্ট্যান্ডার্ডটা কারণ হচ্ছে যে ওদের প্রচুর টাকা। লাস্ট প্রশ্ন, যে এই স্পেন কি আসলে রুল করবে নাকি ওয়ার্ল্ড ফুটবল অনেক দিন, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা তো পরিষ্কার মনে হচ্ছে যে বেশ কিছুদিন করবে, কারণ ম্যাক্সিমাম প্লেয়ার্স হচ্ছে বেশ কম বয়স। ধন্যবাদ আপনাকে সাইফুল বারী টিটু। স্পেন অলরেডি আর্জেন্টিনা রুল করছে, ওয়ার্ল্ড বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকা পরপর দুইবার ফিনালেজিমা জিতেছে, আর স্পেনের উত্থান ঘটছে নতুন এক দল নিয়ে। ইউরো জিতে তারা আগমনী বার্তা জানান দিচ্ছে আগামী বিশ্বকাপে চ্যালেঞ্জ হতে আর্জেন্টিনার জন্য, পুরো বিশ্বের জন্য। সবাই ভালো থাকবেন। এক মাসের ফুটবল উৎসবের আপাতত সমাপ্তি। আজকের মতো এখানেই শেষ করছি।